এবং ওনাকে বলি যে আমাদের আর্জেন্ট কিছু সহযোগিতা লাগবে। বলের জন্য আমাদের কক্সবাজারের প্রত্যেকটা দিবস উপলক্ষে আয়োজিত ওয়াকাথনে যারা অংশগ্রহণ করেছে তাদের সকলকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। জাতীয় সমাজসেবা দিবস 2025-এ আয়োজনে জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয় এই দিবসের প্রতি বাধ্য হচ্ছে, নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার। আমরা এখানে আসলে আজকে মুক্ত আড্ডার মতো আলোচনা করব, কোনো বক্তব্য আসলে আমরা এখানে স্পেসিফিকভাবে বক্তব্যভাবে আমরা দিব না। তো আমি যেহেতু এটি জাতীয় সমাজসেবা দিবস, তো আমি প্রথমে সম্মানিত অতিথিমণ্ডলীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সমাজসেবা অধিদপ্তরের কর্মকাণ্ডটা একটু তুলে ধরতে চাচ্ছি, যদি যেহেতু আজকের সাবজেক্ট হচ্ছে কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা। কল্যাণ রাষ্ট্রের বিষয়ে আমরা আমাদের শ্রদ্ধেয় অতিথিবৃন্দের থেকে আমরা আলোচনা শুনবো। তো আমি সমাজসেবা অধিদপ্তর আসলে কি করে, সমাজসেবা অধিদপ্তর কোন অফিস, এটা অনেকের হয়তো ধারণা নাও থাকতে পারে। তো এই অফিসটি সমাজসেবা অধিদপ্তর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি দপ্তর। সারা দেশব্যাপী কিন্তু সমাজসেবা অধিদপ্তরের অফিস আছে, প্রত্যেকটি উপজেলায় অফিস আছে, জেলাতে অফিস আছে। এছাড়া সরকারি শিশু পরিবার সহ যেসব এতিম দুস্থ শিশুদের জন্য প্রতিষ্ঠানগুলো আমাদের সমাজসেবা অধিদপ্তর পরিচালিত হয়। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা বিভিন্ন প্রতিকূলতায় মধ্য দিয়ে দিন কাটায়, তাদের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহায়তা করে এটা আমরা দেখে আসছি। এবং সবথেকে বড়, আমরা আগে সমাজসেবা নিয়ে হয়তো এত বেশি চিনতাম না বা জানতাম না তাদের কাজ কিভাবে করতো। ছাত্র প্রতিনিধি হওয়াতে দেখার সুযোগ হয়েছে, জানার সুযোগ হয়েছে। আমাদের জুলাই বিপ্লবে আহত শহীদদের পাশে সমাজসেবা যেভাবে দাঁড়িয়েছে, আমরা আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কল্যাণের মানে শুধু রাষ্ট্র না, কল্যাণমূলক সমাজ করতে হবে, কল্যাণমূলক প্রশাসন করতে হবে, কল্যাণমূলক শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে। আমরা যদি সব জায়গায় যদি কল্যাণটা মাথায় রেখে যদি কাজ করি, তাহলে আমাদের কল্যাণমূলক একটি রাষ্ট্র হবে। আমি যদি আমার দিক দিয়ে যদি কোনো কল্যাণে চিন্তা করি না, আমি যদি শুধু রাষ্ট্র চিন্তা করি, তাহলে যে কল্যাণ হবে না। কল্যাণ এই যে আমাদের এসপি মহোদয় যেটা বলেছেন যে সব জায়গায় আমি মনে করি শুধু সমাজসেবাই কল্যাণ মানে সমাজে কাজ করবে না। আমি যেখানে আছি, আমি সাংবাদিকতা করি, আমি যে দপ্তরে কাজ করি, আমি যে স্থানে কাজ করি, আমি যদি আমার দিক থেকে যদি আমি আমার সমাজসেবার কথাটা মনে রেখে যদি আমি কাজ করতে পারি, আমি সমাজের কাজ যদি সমাজের জন্য কিছু করতে পারি, সেটাই কল্যাণমূলক রাষ্ট্রের জন্য এটা কল্যাণমূলক রাষ্ট্র হবে। কারণ আমাদের সবারই কর্মকাণ্ড মিলে একদিন দেশ এই রাষ্ট্র। আমরা রাষ্ট্র কিন্তু এখানে কোনো ব্যক্তি না, রাষ্ট্র হলো একটি সিম্বল। আমরা সবাই যেখানে থাকবো সেখানে আমরা আমাদের নিজের মধ্যে থেকে আমি সমাজের জন্য কাজ করব, এটা যদি আমি মনে রাখতে পারি, তাহলে আমি মনে করি এটাই হবে কল্যাণমূলক রাষ্ট্র। যেমন অঙ্কিত অর্জন, এটা ওয়ান অফ দ্য পার্ট, এটার সাথে একটা সংযোগ আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে কল্যাণমুখী রাষ্ট্র। মনে রাখতে হবে প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু কল্যাণমুখী রাষ্ট্র নয়, আবার প্রত্যেকটা কল্যাণমুখী রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র। এটা যদি আমরা অনুধাবন করতে পারি, বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছে কনভার্ট টু ওয়েলফেয়ার স্টেট যেটা বলি, কিন্তু এটা এখনো চলমান। আমাদের বাংলাদেশের পক্ষে সমাজসেবা অধিদপ্তর কাজ করে যাচ্ছে। আমি যদি সংক্ষেপে বলতে চাই যে কল্যাণমুখী রাষ্ট্রের মূল থিম হচ্ছে সোশ্যাল সেফটি নেট। দিস ইজ দ্য প্রাইম সোশ্যাল সেফটি নেট, যে এটা হচ্ছে প্রধান কল্যাণমুখী রাষ্ট্রের। আমরা যদি একটু পেছনে যাই, কল্যাণমুখী রাষ্ট্র কিন্তু একটা মিক্সড অ্যাপ্রোচ। আমাদের সম্মানিত জেলা প্রশাসন একটু বলে চেষ্টা করি, এটা একটা মিক্সড অ্যাপ্রোচ। এটা হচ্ছে সমাজতান্ত্রিক ভাবধারা এবং ক্যাথলিক ভাবধারার একটা মিক্সড অ্যাপ্রোচ হচ্ছে কল্যাণমুখী রাষ্ট্র। মূল উপাদান হচ্ছে অর্থনৈতিক দ্বন্দ্ব এবং সামাজিক দ্বন্দ্বের যে একটা বহিঃপ্রকাশকে টেনে ধরা। এবং আমি মনে করি যে মেইন যে থিম, এটা আমাদের যে ইয়ুথ জেনারেশন যারা আছেন, কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় যারা আত্মহতি দিয়েছেন, তাদের পাশাপাশি যারা এই আন্দোলন অংশ, আপনারাই পারবেন যে এই যে বৈষম্য, এটাকে টেনে ধরার জন্য। প্রথমত কল্যাণ রাষ্ট্র করার জন্য সমাজসেবা অধিদপ্তর বা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের গুরুত্ব
সবচেয়ে বেশি। ওয়েলফেয়ার স্টেটের জন্য সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বা সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি তার কাজই হবে সবচেয়ে বেশি। কল্যাণ রাষ্ট্র দু একটাতে আমার যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল। আমি সেখানটায় দেখেছি যে মানুষজনের হেন কোনো সেবা নাই যেটা সরকার তাকে প্রোভাইড করে না। আবার একইভাবে সেখানে আপনি সরকারকে অতটা ভিজিবলও দেখবেন না। আপনার কাছে মনে হবে সব কিছু এমনি এমনিই চলছে, সরকার বোধহয় নাই, এমনি এমনি খুব সুন্দরভাবে চলছে। কিন্তু প্রত্যেকটা জিনিসই সরকার এমনভাবে ম্যানেজমেন্ট করে যেন জনগণকে কোনো ধরনের ভোগান্তি ছাড়া সেবাটা সে পেতে পারে। যে ভাই তোমাকে এই রাষ্ট্রের দায়িত্ব দিলাম, ইউ উইল সার্ভ মাই পারপাস অ্যান্ড আমি তোমাকে ট্যাক্স দিব, তুমি আমার সেফটি সিকিউরিটি এনশিওর করবা, তুমি আমার ফ্রিডম এনশিওর করবা, তুমি আমার যে দায়িত্ব, আমার হেলথ কেয়ার, আমার মানে পুলিশিং, অল দিস থিং ইউ মাস্ট এনশিওর। এই জন্য কল্যাণ রাষ্ট্রে ওয়েলফেয়ার স্টেটে আমাদের এডিএম মহোদয় বলেছেন দেখা যাবে না অফিসকে, আপনি ডিসিকে দেখতে পাবেন না, আপনি কি এসপিকে দেখতে পারবেন না, ইউ ডোন্ট নিড টু গো টু এনিহোয়ার এলস। আপনি যাবেন ডিসি অফিসের কাজ অটোমেটিক হয়ে যাবেন 30 মিনিটস। আপনি যাবেন এসপি অফিসে, আপনার 30 মিনিট, এসপি অফিসের থেকে বা পুলিশ কাউকে অন্যায়ভাবে ধরবেও না, আবার যে অপরাধ করবে সেও ছাড় পাবে না। এই যে কাজটা আপনাকে সামনে আসার দরকার নেই। অফিস ইজ ইরিলিভেন্ট, ইন্ডিভিজুয়াল ইজ ইরিলিভেন্ট। কল্যাণ রাষ্ট্রে দ্য কিং ইজ not the king is the servant. Kollan Rastre, the citizens are the king. Citizens rai raja. And this is a social contract. এভাবেই বিনির্মিত হয়। আপনার লক, ওই যে জন হফস, এরা সবাই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আসছেন। ম্যাক্সিমাইজিং দ্য হ্যাপিনেস, আমাদের জেলা প্রশাসক মহোদয় একটা কথা বলেছেন। কল্যাণ রাষ্ট্রের নাগরিক, আমাদের যে যারা রাষ্ট্রের মেকানিজম অ্যাপারেটাস আছে, এই যে বড় অনেকগুলো যন্ত্র, আমাদের সুযোগ্য পুলিশ সুপার স্যারও বলে গেছেন, সবাই মিলে এই অ্যাপারেটাসগুলোর কাজ কি? হোয়াট ইজ মাই রোল? টু টেল মি স্যার? নো, নট অ্যাট অল। তো হোয়াট ইজ দ্য রোল? মাই রোল ইজ টু ম্যাক্সিমাইজ ইউর হ্যাপিনেস। বাই প্রোডাক্ট হিসেবে, প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব, কল্যাণ অটোমেটিক হয়ে যাবে। মানুষ হিসেবে এই দেশের কল্যাণ চিন্তা, মুক্ত চিন্তার মূল থিম হলো চিন্তাটা সুচিন্তা হতে হবে, কল্যাণময়ী চিন্তা হতে হবে প্রত্যেকের সাথে প্রত্যেকের। এ দেশের জনগণ প্রত্যেকটা মানুষই এই রাষ্ট্র, কল্যাণময়ী রাষ্ট্রের অংশীদার হতে হবে। তা নাহলে এই 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 থিমটা এত অসাধারণ একটা কনসেপ্ট, জীবন মানেই তো একটা কনসেপ্ট। আমি সবসময় কনসেপ্টে চলি, সেই কনসেপ্টের আলোকেই আমি বলছি। এই কনসেপ্টটা তৈরি করতে হলে প্রত্যেকের একই রকম চিন্তা করতে হবে। এই আমাদের দেশের 17 কোটি বা 18 কোটি যে কটি মানুষ, প্রত্যেকটা মানুষকেই একই রকম চিন্তার অধিকারী হতে হবে। এর মধ্যে যদি একটু ব্রিচ অফ কন্টিনিউটি হয়, তাহলে আমরা এই কল্যাণময়ী রাষ্ট্র গঠনের আধুনিক চিন্তার সাথে আমরা অ্যালাইন হতে পারবো না। সমাজসেবা অধিদপ্তরের যে ভূমিকা, সেটা হচ্ছে আমাদের প্রতিপাদ্য, আজকে যে 8টার প্রতিপাদ্য। এখানে আমাদের যে আজকের প্রতিপাদ্য হলো যে কেউ নাই যার পাশে সমাজসেবা, এরকম নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার, প্রতিপাদ্য এইটাই। আর যদি আমরা খোলামেলা আলোচনা করি, যে বিভিন্ন দপ্তরই কিন্তু সমাজের যারা বিভিন্ন সেক্টর যেগুলো আছে, সবাই কিন্তু সমাজসেবায়, যদি তার নিজ দায়িত্ব ঠিক মতো পালন করে, তাহলে কিন্তু সমাজসেবায় সবাই নিয়োজিত। এই যেমন ছাত্ররা জুলাই আগস্টে যে আন্দোলন করেছে, তারা কিন্তু নিজ দায়িত্ব এটা ছিল না। তারা আইনের ঊর্ধ্বে গিয়ে, আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে, রাষ্ট্রের প্রয়োজনে তাদের বিবেক তাড়িত হয়ে যে আন্দোলন করেছে, সেই আন্দোলনে রক্ত বিসর্জন দিয়ে, আহত নিহত হয়ে আমাদেরকে একটা নতুন একটা রাষ্ট্র বিনির্মাণের যে পথ তারা সুগম করেছে, সেটাও কিন্তু সমাজসেবা। এবং তাদের সমাজসেবাটা অনেক মহান, কারণ তারা নিজ দায়িত্বের বাইরে গিয়ে এগুলো করেছে। আমরা যে দায়িত্ব পালন করি, সেই দায়িত্বগুলো যেগুলো আমাদের উপর অর্পিত দায়িত্ব, সেই দায়িত্বগুলো এই কল্যাণ রাষ্ট্র বিনির্মাণেই করা। এই দায়িত্বগুলো কল্যাণ রাষ্ট্রে, যেমন আমি পুলিশ, আমার কাজ হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা। এখন কেউ যদি ওই আহত হয়ে আমার অফিসে এসে বলে যে আমার চিকিৎসা দেন, আমি তো দিতে পারবো না। কিন্তু তার এক্সপেকটেশন হচ্ছে তার কাছে আহত ব্যক্তি বা অসুস্থ ব্যক্তির সমাজসেবা হচ্ছে যে তাকে চিকিৎসা দিবে। কারো বাসায় চুরি ডাকাতি হইলো, কেউ ছিনতাইয়ের শিকার হইলো, কেউ অ্যাসল্টের শিকার হইলো, কেউ রেপ্ট হইলো, যৌতুকের নির্যাতন হইলো, সে যদি এসে আবার ডাক্তারের কাছে যায় বলে যে আমারে এটা দেন, তাহলে তো তার সেবাটা দিবে হইলো
পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী। এরকম মানুষের প্রত্যাশা ভেদে সমাজ সেবার এক একজনের অধিদপ্তর এক এক রকম। আজকে আমরা যে কল্যাণ রাষ্ট্রের কথা বলছি, এই প্রেক্ষিত, এই সারফেসটা আরও অনেক বড়। গভর্নমেন্টের ভিতরে একটা মন্ত্রণালয়, একটি দপ্তর, সংস্থার বাইরেও সকল দপ্তর, সকল সংস্থা, সুশীল সমাজ এবং আমাদের প্রাইভেট সেক্টর সকলকে নিয়ে আসলে এই ওয়েলফেয়ার। তা না হলে শুধুমাত্র অনেক বড় একটা গাড়ি, অনেক বড় একটা প্লেন যদি আপনি একা একা ঠেলে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে যে ফল হবে সেই হবে তাই। আমরা আজকের এই আয়োজন নানা কারণে গুরুত্বপূর্ণ। আজকের এই কল্যাণ রাষ্ট্রের কথাগুলো উঠে আসছে কেন? আমরা আড্ডায় বসেছি কেন? উন্মুক্তভাবে চিন্তার সুযোগ পাচ্ছি কেন? কেননা আমরা জুলাই বিপ্লব, বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সময় পেয়েছি, যেই সময়ে আমরা আলোচনা সভাকে আসলে আড্ডায় নিয়ে আসতে পেরেছি। এই যে সরকারের ওপেননেস, এই ওপেননেসটি আসলে সবচেয়ে বড় দরকার। মুক্ত চিন্তা এবং মুক্ত ভাবনা এবং মুক্ত কণ্ঠে তার প্রকাশ, এর মাধ্যমেই রচিত হবে আমাদের আগামী দিনের কল্যাণ রাষ্ট্র। বরং শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে যদি থাকা যায়, তাহলে সম্ভবত ভালো থাকার সুযোগ আছে। এখন শান্তিপূর্ণ সহাবস্থানের উপায় কি? শান্তিপূর্ণ সহাবস্থানের উপায় হচ্ছে নতুন একটা টার্মিনোলজি কয়েন করতে হবে, যেটি আসলে আমাদেরকে সকলকে নতুনভাবে ভাবতে শেখাবে। আপনারা জানেন যে অর্থনীতিতেও এই কল্যাণ বা সোশ্যাল ওয়েলফেয়ার, এই কথাটা অনেক পরে যুক্ত হয়েছে। অ্যারাউন্ড 1940s পরে, 40s পরে বলতে অ্যারাউন্ড 1950s, যখন আসলে কোল্ড ওয়ার চলে, ফেজ 2, সেই সময়টাতে। এই সময়ে যখন সোশ্যাল ওয়েলফেয়ার বা সামাজিক কল্যাণের বিষয়টি আসলো, তখন সবাই বললেন যে ফাইন, রাষ্ট্র আসলে মুনাফা, ধন সম্পদ এগুলো ম্যাক্সিমাইজ করবে না, রাষ্ট্র আসলে ম্যাক্সিমাইজ করবে ওয়েলফেয়ার, কল্যাণ, মানুষের কল্যাণ।